জ্বর দেখতে জানো না? কোনো চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে আরও একটি উপকারী ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে তোমাদের আরও কিছুটা সুবিধা হয় ছোট্ট ছোট্ট পুচকো পুচকো বাচ্চাগুলোকে তোমাদেরকে সুস্থভাবে তোমাদের সাথে হেসে খেলে বড় করতে। তো আজকে যে ভিডিওটা আমি করছি সেইটা হচ্ছে কিভাবে তোমরা ওদের জ্বর দেখবে, আর জ্বর হলে তোমরা কিভাবে সেই জ্বর থেকে ওদেরকে রিলিফ দিতে পারো, এবং কি টেকনিকে ওদের জ্বর কমানো যায়, বা আর কি কি করলে ওদের জ্বর বেড়ে যেতে পারে, এবং জ্বর বেড়ে গেলে কতটা আশঙ্কা হতে পারে, আশঙ্কাজনক বা কতটা আশঙ্কাজনকহীন, সেই সমস্ত কিছু তথ্য তোমাদেরকে আজকে তুলে ধরবো। প্রথমেই বলি, জ্বর কিভাবে দেখতে হবে সেটা যেমন আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব, ঠিক সেই রকমই জ্বর হলে কিভাবে তুমি প্র্যাকটিক্যালি কাজগুলো করবে সেইগুলো আমি একটা ভিডিও এর সাথে অ্যাটাচ করে তোমাদেরকে দেখিয়ে দেব। এবার বলি যে ওদের, হ্যাঁ, আর একটা কথা হচ্ছে ওদের নর্মাল টেম্পারেচার কত হয়, কতর মধ্যে টেম্পারেচার থাকলে ওদের জন্য ভালো, সেই সমস্ত কিছু বলে দেবো। তাহলে প্রথমেই আসি ওদের নর্মাল টেম্পারেচার নিয়ে। ওদের নর্মাল টেম্পারেচার হচ্ছে 102 ডিগ্রি। 102 ডিগ্রির মধ্যে যখনই ওদের জ্বরটা থাকবে, বা 102.78 এই অবধি কিন্তু ওদের নর্মাল টেম্পারেচার। এবার এই টেম্পারেচারটা থাকা মানে এই 102.9 ডিগ্রি বা 102.78 এই অবধি যেই টেম্পারেচারটা যখন থাকবে, ওটা 9-এ উঠে গেলে 102.9 ডিগ্রি যেই হয়ে যাবে, তখন কিন্তু একটু আশঙ্কাজনক, কারণ তখন জ্বরটা ওদের আছে বলেই ধরা হয়। এবার 100 থেকে 102.7 or 8 ডিগ্রিটা হচ্ছে ওদের একদম নর্মাল টেম্পারেচার। এটা বড় ব্রিডি হোক কি ছোট ব্রিডি হোক, প্রত্যেক ডগির ক্ষেত্রে কিন্তু এটা একদমই নর্মাল টেম্পারেচার। এবার 100-এর থেকে যখন দেখবে নেমে গেছে টেম্পারেচারটা, 99 ডিগ্রি হয়ে গেছে বা তার থেকেও নেমে গেছে, সেটা কিন্তু খুব আশঙ্কাজনক। তখন কি করতে হবে, মানে ওদের শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ওদের শরীর গরম চাইছে। 100-এর নিচে যখন নেমে যাবে তখন জানবে ওদের শরীরটা গরম চাইছে। সেই সময় কি করতে হবে, ওদেরকে ভালো করে একটু গরম কিছু দিয়ে মুড়ে, গরম জামা দিয়ে বা ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে, একটু ড্রায়ার দিয়ে গরম করে দিলে, এইভাবে ওদের বডি টেম্পারেচারটা তখন বাড়াতে হবে। যেমন ছোট বাচ্চা যখন আমরা নিয়ে আসি, সেই ছোট বাচ্চার কিন্তু অনেক সময় টেম্পারেচারটা কমের দিকে থাকে, কারণ ওরা মায়ের কোলের গরমটা পায় না তখন। সেক্ষেত্রে তখন তাদের কি করতে হয়, একটা বেশ টাইট জায়গার মধ্যে, সাপোজ একটা বাস্কেটের মধ্যে খুব সুন্দর করে গরম জামা ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে একদম জড়িয়ে, মানে ঠিক মায়ের কোলের ভেতরে বা মায়ের পেটের ভেতরে যে গরমটা ওরা পেত, সেই গরমটা ওদেরকে দিয়ে কি করতে হবে, ওদের টেম্পারেচারটাকে বাড়াতে হবে। যেমন যখন ছোট বাচ্চা হয়, যারা ব্রিড করেন তারা দেখবে বাচ্চাদের মাথার ওপরে তোমার বাল্ব জ্বালিয়ে রাখেন। তো সেই রকমই, কারণ ওদের মায়ের যে পেটের ভেতরে গরমটা ওদের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু যখন আমাদের বাচ্চা হয়, তখন কিন্তু বাচ্চার বেবির মাথার ওপরে একটা বাল্ব, 100 পাওয়ার বোধহয় সেই বাল্বটা লাগানো থাকে, যাতে পেটের ভেতরে এতদিন বাচ্চাটা যে গরমটা পেত, সেই গরমটা যাতে পেট থেকে বেরোনোর পরেও বাচ্চা পেতে পারে। তো এবার আসি যে এইটা হচ্ছে তোমার টেম্পারেচার নেমে গেলে তোমরা কি করবে। এবার আসি টেম্পারেচারটা বেড়ে গেলে কি করণীয়। ধরো 102.9 ডিগ্রি যখন তোমাদের, 102.7 or 8 ডিগ্রিটা আমি কি বললাম, যে নর্মাল টেম্পারেচার, 100 থেকে 107.8 ডিগ্রি। ভালো করে শুনে নাও, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। কিন্তু যেই 102.9 ডিগ্রি হয়ে যাবে, তার মানে কিন্তু বাচ্চাটার ফিভার হয়েছে বলেই ওটাকে ধরা হবে। এবার এই ফিভার 102.9 ডিগ্রি থেকে যদি 103-তে চলে যায়,
তখনও তুমি কন্ট্রোল করতে পারবে। যদি ওটা 4, 5, 6 এ চলে যায় তখন কিন্তু বাচ্চাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। আর এই 105 or 6 ডিগ্রি কখন ওদের জ্বর হয় না, যখন ওদের টিক ফিভার হয়। টিক ফিভারটা কেন হয়? টিক ফিভার হয় পোকা থেকে হয়। এবার টিক ফিভারটা তোমাদেরকে বলি, টিক ফিভার কিন্তু ঘুণক্ষরেও কেউ জানতে পারে না যে আমার বাচ্চার টিক ফিভার হয়েছে। কারণ টিক ফিভারটা কিন্তু হট করেই হয়। আমরা বুঝতে পারি না, আমরা দেখি হট করে একটা দুম জ্বর হলো, তারপরে বাচ্চা শেষ। আসলে টিক ফিভারের যে জার্মসটা সেটা কিন্তু অনেক দিন ধরেই ওদের শরীরের মধ্যে ঘুরতে থাকে এবং সেটা আমরা বুঝতে পারি না, কারণ ওরাও তখন নর্মাল থাকে। আর ওটা অ্যাটাক কিন্তু হট করেই করে, তখন আর কিছু করবার থাকে না। তো যখনই দেখবে বাচ্চা কিছু খাচ্ছে না বা বাচ্চা খেতে চাইছে না, যতক্ষণ বাচ্চা খেলছে, বাচ্চা সুস্থ আছে, বাচ্চা খেতে চাইছে, ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যে মুহূর্তে বাচ্চা খাওয়া বন্ধ করে দেবে, সবার আগে কি করতে হবে? জ্বরটা দেখতে হবে। জ্বরে যদি আমি দেখি টেম্পারেচার কম হলে কি করতে হবে আমি সেটা ভিডিওর পূর্বতেই তোমাদের পূর্বে বলে দিয়েছি। এবার যদি দেখি যে 102.9 এর উপরে আছে জ্বর, তখন ফার্স্ট আমরা কি করব? একটা ভিজে ন্যাকড়াকে নিয়ে প্রথমে আমরা জ্বরটা কি করে দেখব? জ্বরটা দেখব হচ্ছে আমরা একটা ডিজিটাল থার্মোমিটার নেব। এক্ষেত্রে প্রত্যেকে বাড়িতে একটা ডিজিটাল থার্মোমিটার কিনে রাখবে। ওই থার্মোমিটারে কিন্তু সুবিধাটা বেশি হয় দেখতে। আমার ক্ষেত্রে তো তাই হয়। আর ওই ডিজিটাল থার্মোমিটারটাকে প্রথমে আমরা সুইচটাকে অন করলে যখন লো দেখাবে, তখন ওদের লেজটাকে সরিয়ে ওদের যে অ্যানাসটা থাকে সেই অ্যানাসে আস্তে করে থার্মোমিটারের মুখটাকে আস্তে করে ঠেকিয়ে রাখবো। একটু, জাস্ট একটুখানি, একদম গেঁথে ঢুকিয়ে দিলাম তা কিন্তু নয়, আস্তে করে জাস্ট ঠেকিয়ে রাখবো। তখনই দেখবো আমরা টেম্পারেচারটা থার্মোমিটারে শো করছে। থার্মোমিটারে শো করে থার্মোমিটার একটা অ্যালার্ম দেবে। যখন টেম্পারেচারটা ঠিকঠাক এসে যাবে তখন থার্মোমিটার অ্যালার্ম দেবে। তখন থার্মোমিটারটাকে স্টপ করে ডিজিটাল থার্মোমিটারটা ওখান থেকে সরিয়ে নিতে হবে। তার মানে তোমাদের জ্বরটা দেখা কমপ্লিট হলো। এবার এই জ্বর দেখাটা আমি মুখে বললাম, এটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো কিভাবে জ্বরটা তোমরা দেখবে বা দেখতে পারো। সেটা তোমরা দেখে নেবে। আমি প্র্যাকটিক্যালিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমার হুঙ্কারের জ্বর মেপে আমি দেখিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নিও। তো এবার বলি, যদি আমি জ্বর দেখতে পেলাম যে 102.9 ডিগ্রি বা তার ওপরে জ্বর আছে, তখন আমি কি করব? একটা ভিজে ন্যাকড়া নিয়ে হাতের তেলো, পায়ের তেলো, পেট, কানের ভেতরটা, কপাল, মুখ ভালো করে মুছিয়ে দেব এবং ঘরটাকে চিল্ড রাখবার চেষ্টা করব। যেমন পাখা চালিয়ে দেব, এসি থাকলে এসি চালিয়ে দেব, খুব ভালো হয় এসি থাকলে, ঘরটাকে চিল্ড করে দিতে হবে। এবার একটা কথা বলি, তোমরা বলতে পারো যে কি পাগলের মতো কথা বলছো দিদি, জ্বর হলে কি কেউ এরকমভাবে ঘর চিল্ড করে দেয়, রুম চিল্ড করে দেয়? হ্যাঁ, এদের ক্ষেত্রে তাই। আমাদের মানুষের ক্ষেত্রে আমরা যেমন পাখা, এসি সব বন্ধ করে দিই, ওদের ক্ষেত্রে কিন্তু একদম অন্যরকম। ওদের ক্ষেত্রে ঘর যত চিল্ড করে দেবে আর শরীরটা যত ঠান্ডা হবে ওদের, তত কিন্তু টেম্পারেচারটা কমতে থাকবে। কিন্তু যে মুহূর্তে শরীরকে তুমি ওদের যখন দেখছো ফিভার আছে 102.9 ডিগ্রির ওপরে, তখন যদি তুমি কম্বল টম্বল দিয়ে বেশি করে মুড়ে দাও, তো আরও সেই মানুষের মতো গরমটা দাও, তখন কিন্তু ওদের জ্বরটা হু হু করে বেড়ে যায়। মানে ওদের টেম্পারেচার বাড়তে কিন্তু সময় লাগে না। এই 103 থেকে 104, 105, 106 ব্যাস। মানে 106 হয়ে গেলে ওরা পুরো কোমাতে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করণীয় তাহলে বললাম, যেই দেখবো যে আমরা টেম্পারেচারটা এসছে, তখনই আমরা কি করব? আমরা একটা ভিজে টাওয়েলকে নিয়ে হাতের তেলো, পায়ের তেলো, কানের পাশে, এটা আমি আগেও বলেছিলাম। তারপর পেটের কাছটা ভালো করে মুছিয়ে রুমটাকে চিল্ড করে দেব। এবার তোমরা বলতে পারো যে দিদি তাহলে শীতকালে যদি জ্বর আসে তখন কি করব? শীতকালে জ্বর এলেও এই প্রসেসটাই করতে হবে ওদের। জ্বর এলে হ্যাঁ, তবে একটুখানি দেখতে হবে যে আমি সারাক্ষণ চিল্ড করে রেখে দিলাম রুম, তা কিন্তু নয়। সেক্ষেত্রে নিউমোনিয়ার একটা সম্ভাবনা হয়ে যেতে পারে। আর বারে বারে তখন টেম্পারেচারটা আধ ঘন্টা অন্তর অন্তর তোমাকে নিতে হবে। দেখতে হবে যে তুমি যে হাতের তেলো, পায়ের তেলো মুছিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে যে চিল্ড করলে, তাতে কি টেম্পারেচারটা কমলো না বাড়লো, সেটা তোমাকে দেখতে হবে। এবার জ্বরের কিছু মেডিসিন আছে, যেমন আমি আমার বাচ্চাদের হিমফাইরিন দিই,
হিম্পাইরিনটা ওদের পেটসদেরই ওষুধ। এবার সেটা শরীরের ওয়েট অনুযায়ী, যত ওয়েট তোমার বাচ্চার হবে সেই ওয়েট অনুযায়ী এমএলটা দিতে হয়। এছাড়া আমি বলবো যে ওষুধ, যে কোনো রকমের ওষুধ কিন্তু ডক্টরকে দেখিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই দেওয়া উচিত। তো ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই সবসময় ওষুধটা দেবে। আর আমি প্রসেসটা বলে দিচ্ছি, যে ধরো কারুর রাত্রিবেলা কোনো বাচ্চার জ্বর হলো, সেক্ষেত্রে তোমার কাছে কোনো জ্বরের মেডিসিন নেই, কিছু নেই, ডাক্তারবাবুকেও তুমি ফোনে পাচ্ছ না, তো সেই সময় বাচ্চাটার জ্বরটা, টেম্পারেচারটা যদি বেড়ে যায়, তখন তো হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই টোটকাটা, মানে সেখান থেকে তুমি কিভাবে বাচ্চাটাকে তুমি সেই মানে ঠিক করে ওকে সুস্থ করে তুলতে পারো, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। এবার আমরা কিন্তু অনেকেই ভয় পাই যে জ্বর দেখতে, কি করে জ্বর দেখবো, জ্বর দেখাটা কিন্তু কোনো রকম ভয়ের কিছু নেই। আমিও একটা সময় যখন জ্বর দেখবো প্রথম শুরু করি, তখন আমিও প্রথম দিনটা ভয় পেয়েছিলাম। তারপরে খুব ইজি ব্যাপার, কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমাদের আমি ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেবো। জ্বরটা কিন্তু খুব ইজিলি ওদের মাপা যায়, এবং জ্বর মাপাটা কিন্তু শিখে রাখা খুব দরকার। আর বাড়িতে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ রাখবার, এক হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, আর এক হচ্ছে ওয়েট মেশিন। এই দুটো জিনিস কিন্তু আমার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। যারাই পেটস রাখো তারা কিন্তু এই দুটো জিনিস সবসময় বাড়িতে রাখবার চেষ্টা করবে। থার্মোমিটার জ্বরের জন্য লাগবে, বডি টেম্পারেচারের জন্য, আর ওয়েট মেশিন যে কোনো রকমের ওষুধ, ডিওয়ার্মিং থেকে শুরু করে যে কোনো রকমের ওষুধ দেওয়ার জন্য কিন্তু ওয়েট করাটা খুব জরুরি। ডক্টর কিন্তু তোমাকে আগে বলবে যে আপনার বেবির ওয়েট কত, সেখানে সেই সময় তুমি যদি ওয়েটটা ঠিকঠাক না বলো, তাহলে কিন্তু প্রপার মেডিসিনের ডোজটা ওদের কিন্তু পড়বে না। তো এবার আসি, আমি বলে দিলাম পুরো তোমাদেরকে যে জ্বর হলে কি করতে পারো, কি না করতে পারো বলে দিলাম। এবার আসি যে টিক ফিভার থেকে আমরা কি করে বাচ্চাকে দূরে রাখবো। টিক ফিভারের জার্মস কিন্তু যে শুধু পোকা গায়ে হলেই হয় তা নয়। ধরো তোমার বাচ্চাকে নিয়ে তুমি কোথাও বেরিয়েছো, বা বাচ্চা কোনো বাগানে খেলছে, বা বাচ্চা ছাদে গেছে, সেখানে তোমার অনেক গাছ আছে। তো সত্যি কথা বলতে আমি প্রচুর গাছ একসময় রেখেছিলাম। আমার কিছু করার নেই, আমি ক্ষমা প্রার্থী। আমি সব গাছ আমাকে ছাদ থেকে নামিয়ে আমার একতলায় শিফট করতে হয়েছে। কারণ এবং সেই গাছগুলোকে আমি নামিয়ে দিই। এবার আমার শাশুড়ি গাছগুলো দেখেন, উনি গাছ আর কি করেন। আমার শখ থাকলেও আমি আমার গাছে প্রচুর ফুল-টুল হতো, গোলাপ থেকে শুরু করে প্রচুর হতো, কিন্তু আমি নামিয়ে দিলাম কেন? কারণ গাছে বিভিন্ন রকমের পোকা বসে, আর আমার ছেলেরা যেহেতু ছাদে খেলতে যায়, সেহেতু টিক ফিভারের পোকা কিন্তু বাচ্চাদের গায়ে আসতে পারে বলে আমি গাছগুলো সরিয়ে দিয়েছি। আর ধরো যেটা বলছিলাম, তোমার বাচ্চা কোনো বাগানে গেল, সে সময় কোনো বিষাক্ত একটা পোকা ওর গায়ে জাস্ট চেটে বেরিয়ে গেল, সেই পোকার লালাটা থেকে কিন্তু টিক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে। এবার তোমার বাড়িতে একটা নয় দুটো বাচ্চা আছে, একটা বাচ্চাকে ওই পোকাটা ওর গায়ে চাটলো, আর একটা বাচ্চাকে কিছুই করেনি, কিন্তু ওই যে ওর গায়ে চেটেছে ওই লালাটা এতটাই বিষাক্ত যে পাশে আরেকটি যে বাচ্চা থাকবে সেই বাচ্চাটিরও কিন্তু ওর থেকে ছড়িয়ে যাবে। টিক ফিভার কিন্তু এরকম একটা ফিভার। আর টিক ফিভার হলে কিন্তু অনেক সময় কি হয়, ওদের বডি খিঁচুনি, মানে খিঁচ দিতে শুরু করে বডিতে, তখন স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়, অনেক অনেক বড় ব্যাপার। তো তার থেকে আমি বলবো যে কোনো বাগান বা কোনো জায়গাতে বাচ্চাকে নিয়ে যাওয়ার আগে, তাই বলে কি নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার আগে কি কি প্রিকশন নিতে পারো। এক হচ্ছে নমোটিক্স একটা স্প্রে হয়, সেটা দিতে পারো। আর একটা হচ্ছে নটিক্স পাউডার হয়, সেইটা দিতে পারো, ভালো করে গায়ে ভালো করে পাউডারটাকে দিয়ে দিতে পারো, বা নমোটিক্স স্প্রেটাকে দিতে পারো। তো এইগুলো দিলে কি হয়, এই যে গন্ধ, এই তেলের গন্ধটাতে পোকা অনেক সময় আসে না। আমি যেমন আমার বাড়িতে আমার বাচ্চাদেরকে যেটা করি, আমি প্রায় নমোটিক স্প্রেটা সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি দিই। তাতে কি হয়, ওই গন্ধটা থেকে যায় গায়ে, এবং পোকা, যে কোনো পোকা, মানে এমনিতেও ওরা ঘোরাফেরা করে, আমার ঘরে দেখেছো তোমরা, ক্যাট আসে, মানে আমার মাদল ঢোলক আসে, ঘন্টু আসে। তো সেক্ষেত্রে কি হয়, ঘন্টু যেহেতু অনেক জায়গায় ঘোরে, ঘন্টু তো বাগানে টাগানে ঘোরে, ঘন্টু হচ্ছে মানে কি বলবো, ঘন্টুর আদারে বাদারে না গেলে ঘন্টুর একদম মানে দিন শুরুই হয় না। ঘন্টুকে যত আমি টেনে টেনে নিয়ে আসি, ঘন্টু তত আদারে বাদারে চলে যায়। এখন এখানেই ঘুমাচ্ছে আমাদের এখানে 3 তলায়। তো ঘন্টুর জন্য
আমাকে তখন কি করতে হয়, সবাইকেই কিন্তু আমাকে নমোটিক স্প্রেটা ওদেরকে দিতে হয়, যাতে কারুর থেকে কারুর ক্ষতি না হয়। কারণ আমার কাছে আমার সব সন্তানরাই সমান। আমাকে যদি কেউ বলে যে তোমার বাড়ির বাচ্চাদের জন্য তোমাকে ঘন্টুকে ত্যাগ করতে হবে, ইম্পসিবল আমার পক্ষে। কারণ আমি এটা কখনোই করতে পারবো না। আমার কাছে ঘন্টু আমাদের জীবনে একদম মানে যেমন আমার কাছে পোলো, ওরিও, পপকর্ন, মোমো, আদর সবাই, তেমনি ঘন্টুও আমার কাছে কিন্তু সমান জায়গাতেই, এবং ঢোলক, মাদল ওরা প্রত্যেকেই আমার কাছে সমান জায়গাতে। তো কি করতে হবে আমাকে তাহলে? আমাকে আমার সন্তানদেরকে ভালো রাখতে হলে আমি কি করি? আমি আইদার নমোটিক্স স্প্রেটা দিই, নয়তো নটিক্স পাউডারটা ভালো করে গায়ে দিয়ে দিই। এইবার এর পরেও যদি দেখো যে কখনো তোমার বাচ্চাদের গায়ে ছোট ছোট ওই মানে চালের পোকা যেগুলো হয়, যেগুলো বিড়ালের গায়ে থাকে, সেই পোকা থেকে কিন্তু টিক ফিভার হয় না। টিক ফিভার হয় যে পোকাগুলোর 4-5টা ঠ্যাং ফ্যাং থাকে, সেই পোকাগুলো থেকে হয়। তো যদি দেখো যে বাচ্চার গায়ে ওই পোকা আছে, তাহলে বাচ্চাকে কি করবে? বাচ্চাকে আগে পোকার শ্যাম্পু দিয়ে স্নান করাবে ভালো করে। আমি যেমন সোপটা প্লাস আর সোপটা ম্যাক্স শ্যাম্পু দিয়ে স্নান করাই। এছাড়া আরও অনেক পোকার শ্যাম্পু আছে, বিগ বস শ্যাম্পু আছে। তো পোকার শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করাবে। স্নান করানোর পর ভালো করে একদম পুরো বডিটাকে ড্রাই করে নেবে। বডিটা ড্রাই হয়ে গেলে তোমার হয়তো মনে হবে যে আমি ড্রায়ার দিয়ে বডিটা ড্রাই করেছি, বডিটা ড্রাই হয়ে গেছে। আসলে তা না, ভেতরে কিন্তু ওদের স্কিনটা ভিজে থাকে। তাই একটা দিন ওয়েট করে গিয়ে নেক্সট দিনকে স্পট অন বলে দোকানে একটা জিনিস কিনতে পাওয়া যায়, পেটসের দোকানে। কি ব্রিড বলবে, তার বডি ওয়েটস বলবে, এবং বলবে যে আমার স্মল ব্রিড কি বড় ব্রিড সেটা বলবে, আর বডি ওয়েট বলবে। ওরা ওখান থেকে স্পট অনটা দিয়ে দেবে। স্পট অনটা একটা প্লাস্টিকের এরকম একটা কন্টেনার হয়, তার মধ্যে একটা অয়েলের জিনিস থাকে। সেই অয়েলটাকে কি করতে হবে, সেই অয়েলের মুখটাকে ফার্স্টে কাটবে, কেটে ওদের ঘাড়ের কাছে লোমটা সরিয়ে একটুখানি দেবে, পিঠের কাছে লোমটা সরিয়ে একটুখানি স্কিনে দিতে হবে, 2-3 ফোঁটা দিলে। আর লেজের গোড়ায় লোমগুলোকে সরিয়ে আরও বাকি যে অংশটা থেকে গেল ওই অয়েলের, সেটুকু দিয়ে দেবে। দিয়ে না মাসাজ করবে, কিচ্ছু করবে না, ছেড়ে দেবে। আদর টাদর কিচ্ছু করবে না, তখন জাস্ট ছেড়ে দেবে। ওটা আপনা আপনি ওদের বডির সাথে ওই স্পট অনটা মিশে যাবে, এবং কি হবে, ওই পোকাগুলো ঝরে ঝরে মরে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা টিক থেকে বাচ্চাকে সরিয়ে রাখতে পারো। আর নমোটিক স্প্রে আর নোটিক্স পাউডারটা আমি কেন বললাম, কারণ এগুলো দিলে যখন বাচ্চা ধরো বাইরে যাচ্ছে বা কোথাও খেলতে যাচ্ছে তোমাদের সাথে, তোমরা কোথাও নিয়ে বেরোচ্ছ, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বাচ্চা অনেকটা সেফ থাকে। মানে ওই পোকার লালা লাগা বা কোনো পোকা, বিষাক্ত পোকা এসে চেটে দেওয়া, এই জিনিসগুলো থেকে বাচ্চাকে সেফ রাখা যায়। তাহলে আজকে আমি তোমাদেরকে অনেকগুলো ভালো ভালো উপকারী জিনিস কিন্তু জানিয়ে দিলাম। আর আগের দিনকে আমি একটা বড় ভিডিও দিয়েছিলাম ভ্যাকসিনেশন নিয়ে। ভ্যাকসিনেশন ভিডিওটা সবাই দেখেছো কিনা জানি না, যে তোমরা বাড়িতে বসেই ভ্যাকসিন দিতে পারবে। আমার এখানেই বড় ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে। ভ্যাকসিনেশন ভিডিওটাও সকলে যারা যারা এখনও দেখোনি, অনেকেই দেখেছো আবার অনেকেই দেখোনি, তারা প্রত্যেককে সকলে ভ্যাকসিনেশনের ভিডিওটা দেখে নিও। আশা করি তোমাদের উপকার হবে। আর এই জ্বরের ভিডিওটা তো অবশ্যই দেখবে, কারণ এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু জেনে রাখা ভীষণ জরুরি। এই জিনিসগুলো আমরা যেমন আমাদের যদি জেনে রাখি, আমাদের পথে যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকেও আমরা কিন্তু অনেক রকমভাবে উপকার করতে পারি, এবং তাদেরকেও আমরা সুস্থ করতে পারি। আর আমার মনে হয় অ্যাজ এ পেট পেরেন্টস সমস্ত কিছু আগে শিখে রাখা বা জেনে রাখা দরকার। আর তোমাদেরকে আমি বারবারই বলি, যে কোনো উপকারী ভিডিও আমি যখন দিই, আমি বারবারই বলি, তোমাদের যদি কোনো রকম কোনো কিছু আমাকে কোয়েশ্চেন থাকে, সেটা কমেন্ট সেকশানে করবে। আমি সেই কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট ধরে আমি আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি বলে দেবো কি করবে কি না করবে, বা কোনটা করা ঠিক বা কোনটা করা ঠিক নয়। আমি এভরিথিং তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দেবো। চলো আজকে আর আমি ভিডিওটা তোমাদেরকে এর সাথেই অ্যাটাচ করে দেবো, যে কিভাবে তোমরা জ্বরটা দেখবে। নমস্কার, ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনফিল্টার্ড লাইফের সাথে থেকো। ধন্যবাদ। জ্বর দেখতে জানো না, কোনো চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। এই দেখো, প্রথমে লেজটা তুলে ওদের অ্যানাসে গিয়ে এই লো করে ডিজিটাল থার্মোমিটারটাকে
ওখানটাতে আস্তে করে ঠেকাবে। একটু দেখতে অসুবিধে হবে যেহেতু লোম থাকে ওদের ফারের জন্য, কিন্তু আস্তে করে দেখো, এই দেখো লো করে নিয়ে দিলাম, টেম্পারেচারটা কিন্তু উঠছে। আমি এটা আমার হুঙ্কারকে দিয়ে করছি, দেখো টেম্পারেচারটা কিন্তু উঠছে। জাস্ট এরকম টেম্পারেচারটা দেখো 108, 109 এরকম করে টেম্পারেচারটা উঠতে 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 টেম্পারেচারটা কিন্তু এক সময় ওরা অ্যালার্ম দেবে ওই থার্মোমিটারে এবং টেম্পারেচারটা থেমে যাবে। তার মানে তোমার বাচ্চার জ্বরটা মাপা হয়ে গেল। এবার আমার হুঙ্কারের দেখো 101.1 ডিগ্রি এখনও কিন্তু উঠছে টেম্পারেচারটা। যতক্ষণ না ওরা অ্যালার্ম দিচ্ছে ততক্ষণ জানবে তোমার টেম্পারেচারটা ঠিকঠাক করে মাপা হয়নি। তো দেখতে থাকো এরকমভাবে। আর এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, খুব ইজিলি জাস্ট মুখটাকে থার্মোমিটারের ওদের অ্যানাসের মুখে একটু জাস্ট লাগিয়ে রাখবে, দেখবে টেম্পারেচার উঠতে শুরু করবে। গেঁথে ঢুকিয়ে দিলাম ওই থার্মোমিটারটাকে, তা কিন্তু একদম নয়, ওটা কিন্তু মারাত্মক একটা জিনিস হয়ে যাবে। জাস্ট আলতো করে লাগিয়ে রাখবে থার্মোমিটারের মুখটা অ্যানাসের মুখে। দেখো 101.5 ডিগ্রি মানে জ্বর নেই।